হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এনলাইট হিস্ট্রি। আমি শুভেন্দু বিশ্বাস। তো তোমাদের জন্য দীর্ঘ সময় পর একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। দেখো, আজকের এই ভিডিওতে আমি রামায়ণ সম্পর্কে আলোচনা করব এবং আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে প্রাচীন ভারতের ইতিহাসের যে উপাদান সেই সম্পর্কিত বিভিন্ন যে টপিকগুলো রয়েছে সেটা আমরা ছোট ছোট আকারে নিয়ে আসব এবং সেখান থেকে গুরুত্বপূর্ণ যতগুলো তথ্য রয়েছে, গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে, সমস্ত কিছু কিন্তু আলোচনা করব, যাতে তোমাদের নেট এবং সেট পরীক্ষাতে এই টপিকের ওপর থেকে যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে সব কমপ্লিট হয়ে যায়। তো ভারতে যে দুটি মহাকাব্য রয়েছে তার মধ্যে একটি হচ্ছে রামায়ণ এবং আরেকটি মহাভারত। তো রামায়ণ ভারতের প্রাচীনতম এবং অন্যতম গুরুত্বপূর্ণ একটি মহাকাব্য এবং এটি রচনা করেছিলেন বাল্মীকি। রামায়ণ এই শব্দটি রাম এবং অয়ন এই দুটি শব্দ থেকে এসেছে এবং রামায়ণের আক্ষরিক অর্থ হল শ্রী রামের যাত্রা। এবং এর যে মূল বিষয়বস্তু কি সেটা আমাদের সকলেরই জানা, তাও আমরা এখানে একটু দেখে নেব যে এই যে রামায়ণ, তার মূল উপজীব্য বিষয় হচ্ছে বিষ্ণুর অবতার রামের জীবন কাহিনী। অর্থাৎ বিষ্ণুর যে দশম অবতার তার মধ্যে একটি অবতার হচ্ছে শ্রীরাম। তো তিনি যখন পৃথিবীতে জন্মগ্রহণ করেন এবং তার যে যাত্রাপথ, তারপর রাবণকে হত্যা, এই সমস্ত বিষয়টা রামায়ণের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। রামায়ণ মোট 7টি কাণ্ড বা পর্বে বিভক্ত এবং এর সর্গ সংখ্যা হচ্ছে 500টি, অর্থাৎ 500টি সর্গে বিভক্ত। এই সর্গ বলতে বিভিন্ন পর্বকে বোঝানো হয়। আর শ্লোক সংখ্যা কি, দেখো প্রথম দিকে রামায়ণের যে শ্লোক সংখ্যা সেটা ছিল 12,000, পরে আরও সংযোজিত হয় এবং এর সংখ্যা দাঁড়ায় 24,000, অর্থাৎ পূর্ণাঙ্গ যে রামায়ণ তার শ্লোক সংখ্যা হচ্ছে 24,000। তো কি ছন্দে লেখা হয়েছিল, দেখো এই শ্লোকগুলি 32 অক্ষরযুক্ত অনুষ্টুপ ছন্দে রচিত। অনেক সময় পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে শ্লোক সংখ্যা কত, কোন ছন্দে রচিত, সুতরাং এগুলো আমাদেরকে দেখতে হবে। এবার আমরা দেখব যে এই 7টি কাণ্ডের মধ্যে কোন কাণ্ডে কি বলা হয়েছে। প্রথম কাণ্ড হচ্ছে বালকাণ্ড, যেখানে রামের জন্ম, শৈশব এবং সীতার সাথে তার বিবাহের কথা উল্লেখিত হয়েছে। দ্বিতীয় হচ্ছে অযোধ্যা কাণ্ড, যেখানে রামের রাজ্যাভিষেক এবং তার বন গমনের কথা উল্লেখ করা হয়েছে। তৃতীয় হচ্ছে অরণ্যকাণ্ড, যেখানে রামের বনবাসের কথা এবং রাবণ কর্তৃক সীতাহরণের বৃত্তান্ত বর্ণিত হয়েছে। 4 হচ্ছে কিষ্কিন্ধা কাণ্ড, যেখানে হনুমান এবং রামের মিলন, বালিকে হত্যা করা এবং সুগ্রীবের রাজ্যাভিষেকের কথা এখানে পাওয়া যায়। 5ম হচ্ছে সুন্দরকাণ্ড। এখানে কি রয়েছে, এখানে রয়েছে হনুমানের বীরত্ব গাথা, তার লঙ্কা গমন এবং সীতার সাথে তার সাক্ষাতের কথা কিন্তু এই সুন্দরকাণ্ডে বর্ণিত হয়েছে। তারপরে 6 নম্বর হচ্ছে লঙ্কা কাণ্ড, এখানে রাম ও রাবণের মধ্যে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের কথা উল্লেখিত রয়েছে। আর শেষ হচ্ছে উত্তরকাণ্ড বা উত্তরাকাণ্ড, যেখানে রাম সীতার পুত্র লব এবং কুশের জন্ম বৃত্তান্ত, তাদের রাজ্যাভিষেক এবং রামের ধরিত্রী ত্যাগের কথা উল্লেখিত হয়েছে। তো এই 7টি যে পর্ব, সেই পর্ব খুব গুরুত্বপূর্ণ এবং এই 7টি পর্বে রামায়ণের যে পুরো ঘটনা সেই ঘটনা উল্লেখিত রয়েছে। এখানেই শেষ নয়, এর পরেও আরও অনেক ইনফরমেশন কিন্তু রয়েছে। দেখো, এই যে রামায়ণ, সে রামায়ণ কবে রচিত হলো তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিতর্ক রয়েছে। কারণ দুটো যে মহাকাব্য রামায়ণ ও মহাভারত, কোনটি আগে রচিত হয়েছিল কোনটি পরে রচিত হয়েছিল তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিস্তর বিতর্ক রয়েছে। আমরা সেই বিতর্কের মধ্যে যাচ্ছি না। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে খ্রিস্টপূর্ব 5ম শতকে রামায়ণের রচনা শুরু হয় এবং খ্রিস্টীয় 3য় শতকে রামায়ণের রচনা শেষ হয়েছিল। এবং যখন এই রামায়ণের আমরা সময়কালটা দেখতে পাচ্ছি, বিভিন্ন গ্রন্থে যার উল্লেখ রয়েছে, সেই সময় পর্বে ভারতে যে ধরনের প্রত্নতাত্ত্বিক সংস্কৃতির নিদর্শন পাওয়া যায় সেটি হচ্ছে NBPW, যার নিদর্শন অযোধ্যাতে পাওয়া গিয়েছে। অবশ্য আরও অনেক সাইটে পাওয়া গিয়েছে, মূলত অযোধ্যা ছিল এটার এপিসেন্টার। তো এটার পুরো নাম হচ্ছে নর্দার্ন ব্ল্যাক পলিশ ওয়্যার। এই সংস্কৃতির সময়কাল কত, 700 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ। তো অনেক সময় যদি এমন প্রশ্ন আসে যে রামায়ণের সাথে নিচের কোন প্রত্নতাত্ত্বিক সংস্কৃতির সম্পর্ক রয়েছে,
তাহলে কি হবে NBPW কালচার। এবার দেখো রামায়ণ, এই রামায়ণের কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন সংস্করণ প্রকাশিত হয়েছে। উত্তর ভারতীয় যে সংস্করণ সে সম্পর্কে আমরা দেখতে পাচ্ছি যে রবার্ট পি গোল্ডম্যান তিনি বলছেন যে রামায়ণের একটি প্রধান বিভাগ হলো উত্তর ভারতীয় সংস্করণ, অর্থাৎ রামায়ণের উত্তর ভারতীয় সংস্করণ প্রকাশিত হয়েছে, দক্ষিণ ভারতীয় সংস্করণ প্রকাশিত হয়েছে, এমনকি বাইরের অনেক দেশেও রামায়ণের বিভিন্ন সংস্করণ প্রকাশিত হতে আমরা দেখতে পাই। তামিল ভাষায় কম্বন রচনা করেন রামাবতারম, এটা মনে রাখবে, অনেক সময় পরীক্ষাতে আসে। অসমীয়া ভাষাতে মাধব কন্দলি রচনা করেন সপ্তকাণ্ড রামায়ণ, যেটি 14 শতাব্দীতে রচিত হয়েছিল। বাংলাতে তো আমরা জানি কৃত্তিবাস ওঝা তিনি রচনা করেছিলেন শ্রীরাম পাঁচালী 15 শতকে। হিন্দিতে তুলসীদাস রচনা করেছিলেন রামচরিত মানস। তাহলে এই যে এই নামগুলো কিন্তু অনেক সময় ক্রোনোলজিক্যালি পরীক্ষাতে দিতে পারে। এছাড়াও আমরা আর কি দেখতে পাই যে রামায়ণের বিভিন্ন ভাষ্য রচিত হয়েছিল। তো এখানে হচ্ছে রামায়ণের প্রায় 33টি ভাষ্য রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হচ্ছে মহেশ্বর তীর্থের তত্ত্বদ্বীপ, গোবিন্দরাজের ভূষণ, শিব সহায়ের শিরোমণি, মহাদেব যোগীর অমৃত কটিয়ক, রামানুজের রামানুজিয়ম, অহবলের তান্নিশ্লোকী, নাগজি ভট্ট ও রামবর্মা তিলক। তো এই সকল ভাষ্যগুলো কিন্তু এখানে রচিত হতে আমরা দেখতে পাচ্ছি। জনপ্রিয় ভাষ্যত্রয়ী হলেন রামায়ণের তিলক, ভূষণ, শিরোমণি। এই 3টি নামে যে ভাষ্য রয়েছে তাকে টিকাত্রয় বা ভাষ্যত্রয়ী নামে অভিহিত করা হয়। তো এটা আমরা দেশের মধ্যে দেখলাম বিভিন্ন ভার্সন বা বিভিন্ন যে সংস্করণ রামায়ণে রচিত হয়েছিল। এবার আমরা যদি দেখি যে কোন কোন ভাষাতে রামায়ণ রচিত হয়েছিল এবং কোথায় কোথায় কি নামে পরিচিত ছিল, সেটাও কিন্তু এখানে গুরুত্বপূর্ণ। যদিও আমি একটু আগে বললাম যে ভারতীয় যে রামায়ণ সেটাকে কোন কোন ভাষাতে অনুবাদ করা হয় এবং কারা করেছিলেন সেটা আমি অলরেডি বলে দিয়েছি। পরবর্তীকালে রামায়ণ বিভিন্ন ভাষাতে অনুবাদ করা হয়েছে এবং তার জনপ্রিয়তা শুধুমাত্র ভারতে নয়, বিভিন্ন দেশে কিন্তু রামায়ণ বিশেষ জনপ্রিয়তা লাভ করেছে। তো এবার আমরা একটু দেখব যে বাইরের বিভিন্ন দেশে রামায়ণ কী নামে পরিচিত। দেখো এই যে রামায়ণ, সেই রামায়ণকে থাইল্যান্ডে কি বলা হয়? থাইল্যান্ডে বলা হয় সেটাকে রানা কেইন। এই রানা কেইন থাইল্যান্ডের নামে পরিচিত। কম্বোডিয়াতে কি বলা হয়? কম্বোডিয়াতে রামায়ণের নাম হচ্ছে রাইমেকার। এটা কম্বোডিয়াতে রামায়ণের নাম। এছাড়াও লাওস ও মায়ানমারের জাতীয় মহাকাব্য কিন্তু রামায়ণ। তো রামায়ণের গুরুত্ব শুধুমাত্র ভারতবর্ষ বলে নয়, সমগ্র বিশ্বে রামায়ণের গুরুত্ব রয়েছে। এবং আমাদের যে দেখার দৃষ্টিভঙ্গি সেটা হচ্ছে শুধুমাত্র প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসেবে রামায়ণের গুরুত্ব কতটা। দেখো এর সাহিত্যিক মূল্য রয়েছে, সাংস্কৃতিক অনেক বিষয়গুলো আমরা জানতে পারি, অনেক নৈতিক শিক্ষার বিষয়ও কিন্তু রামায়ণ থেকে পাওয়া যায়। সুতরাং রামায়ণের যে গুরুত্ব সেই গুরুত্ব কিন্তু যথেষ্ট সুদূর প্রসারী। তো আজকে এই পর্যন্তই থাক। আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানিও। এরপরে আমরা মহাভারত, তারপর ইতিহাসের উপাদান হিসেবে আরও গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে সবগুলো আমরা একে একে নিয়ে আসতে থাকবো। আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ।